পর্তুগাল সরকার ভবিষ্যতে অভিবাসীদের সোশ্যাল সিকিউরিটির সহায়তা প্রদান নিষিদ্ধ করার প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করেছে। অভিবাসন আইন অনুমোদনকে কেন্দ্র করে এই বিষয়টি সামনে এসেছিল এবং প্রধান বিরোধী দল সেগা এটি উপস্থাপন করেছিল। এই বিষয় সংক্রান্ত আমরা গুরুত্বপূর্ণ আলোচনা সংবাদের মূল অংশে শুনব। আমাদের জানার কিছু প্রয়োজন রয়েছে। এদিকে আপনারা জানেন সুমুদ ফ্লোটিলা গাজার দিকে এগিয়ে যাচ্ছে। সেখানে 4 জন পর্তুগিজকে গ্রেফতার করা হয়েছে। মারিয়ানা মর্তাগুয়া, লোকেশ কেদার প্রধান, অ্যাক্টিভিস্ট এবং আর্টিস্ট সোফিয়া, অ্যাক্টিভিস্ট মিগেল দুয়ার্তে এবং দিয়োগোকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে খুব শীঘ্রই তাদেরকে পর্তুগালে প্রত্যাবর্ষণ করা হচ্ছে। আইমা থেকে আমাদের ঠিকানার প্রমাণপত্র বিষয়ে বিভিন্ন ধরনের ভাবে চাচ্ছে, ডিক্লারেশন দিতে বলতেছে। আসলে সেই বিষয়টি কি এবং এ নিয়ে নানান মনে নানান মত আমরা কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করব। এসএস নিয়ে আপনারা যারা জটিল পরিস্থিতির মধ্যে রয়েছেন, আপনারা সবসময় বলি, ইতিপূর্বে বলেছি, এই প্রসেসটা একই রকম, কোনো পরিবর্তন হয়নি। এরপরও বলার চেষ্টা করব যে আপনাদের করণীয় কি। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সবাই সুযোগ হলে চেষ্টা করবেন যে এইটি শেয়ার করার জন্য। এই শেয়ার করার ফলে আমার কোনো ইনকাম হবে না, কিন্তু অন্য মানুষের উপকার হবে, যা হয়তো শত 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 ইউরো দিয়েও সম্ভব না। আপনাদের সবাইকে এই সপ্তাহের শেষ পর্তুগাল টুটিতে স্বাগত জানাচ্ছি। পর্তুগাল সরকার অভিবাসীদেরকে তাদের সোশ্যাল সিকিউরিটির সুবিধা থেকে বঞ্চিত করার বা নিষিদ্ধ করার কোনো প্রতিশ্রুতি কাউকে দেয়নি। ঠিক শুনেছেন আপনারা। যদিও প্রধান বিরোধী দল সেগা জানিয়েছিল যে সরকার এই নতুন আইনে বিষয়টি যুক্ত করেনি, তবে ভবিষ্যতে তাদেরকে এমন প্রতিশ্রুতি দিয়েছিল। সেগার প্রধান আন্দ্রে বেন্তুরা বলেছেন যে অভিবাসীদেরকে তিনি প্রথম 5 বছর সোশ্যাল কন্ট্রিবিউশন থেকে বঞ্চিত রাখতে চান, তবে তিনি এটি ভবিষ্যতে করার শর্তে সরকারকে এই আইনটিতে সহযোগিতা করেছেন। তবে যাই হোক, ইন্দ্রনীত সে বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে প্রধান বিরোধী দল সেগা যে প্রস্তাবটি দিয়েছিল এটি আমরা প্রত্যাখ্যান করেছি, কেননা আমাদের এই ধরনের কোনো ইন্টেনশন নেই। কেননা একজন নিয়মিত অভিবাসী তিনি সোশ্যাল সিকিউরিটির বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারেন, তবে যাতে এটি অপব্যবহার না হয় সেদিকেও আমরা খেয়াল রাখছি। অর্থাৎ একজন নিয়মিত অভিবাসী তার যে কন্ট্রিবিউশন করছেন এবং সেই অনুযায়ী তার এই সোশ্যাল সিকিউরিটির বিভিন্ন সহযোগিতা পাওয়ার অধিকার রয়েছে। যদিও সেটা কিন্তু বারবারই তিনি একটা বলছেন যে তারা আবার নতুন করে আইন করে এই বিষয়টিকে করতে চান, কেননা এটির মাধ্যমে অনেক বেশি সোশ্যাল সিকিউরিটিকে অপব্যবহার করা হচ্ছে। তো যাই হোক, সেটি না হলেও কিন্তু যে আমাদের রিগুমেন্টো ফ্যামিলিয়ারের ক্ষেত্রে কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে। সেটা আপনারা জানেন যে আপনার পরিবারের কার্ড নবায়ন করার ক্ষেত্রে সোশ্যাল সিকিউরিটি কাউন্ট হবে না। অর্থাৎ আপনি যদি আপনার পরিবার থাকে এবং আপনি যদি ডিসেম্বরও থাকেন বা আপনি সোশ্যালের কোনো সহযোগিতা পান, সেক্ষেত্রে আপনার পরিবারের রেসিডেন্ট কার্ড রিনিউ করার ক্ষেত্রে আপনার প্রতিবন্ধকতা রয়েছে। অর্থাৎ আপনি পরিবার যে ভরণ পোষণ করছেন এটার জন্য আপনাকে যথেষ্ট প্রমাণ দিতে হবে, অন্য ইনকাম দেখাতে হবে। অর্থাৎ আপনি ফুন্দুতো ইমপ্রেগো বা সেই আইএফপি ডিক্লারেশন দিয়ে আপনার পরিবারের কার্ড রিনিউ করতে পারবেন না। তবে এখানেও কিন্তু অনেক জটিলতা রয়েছে যে যদি না পারেন তাহলে কি হবে, পরিবার কি তাহলে পর্তুগাল থেকে ফিরিয়ে দিবে? এই নিয়ে নানান ফাইলের ফাঁকফোকর রয়েছে, আমরা সেদিকে যাব না। তবে চেষ্টা করবেন যাতে আপনার যদি পরিবার থাকে, আপনার যদি স্ত্রী থাকে, তাকেও আয়ের সাথে সংযুক্ত করা। এবার হয়তো এই চাকরি বা ব্যবসা যে কোনোভাবেই এটা হলে কিন্তু আপনার পরিবারের জন্য অনেকটা সচ্ছলতা বয়ে নিয়ে আসে। এবং পর্তুগিজ যে পারিবারিক সিস্টেম সেখানেও কিন্তু ইন্ডিভিজুয়ালিটি আছে। আমরা খেয়াল করেছি অনেক সময় দেখা গেছে যে একটা দুর্ঘটনার জন্য অনেক সময় স্বামী বা স্ত্রী পৃথিবী ছেড়ে চলে গেছেন বা যে কোনো একটা অসুবিধা হয়েছে, পরবর্তীতে সেই তার পরিবার অন্য সদস্যকে দেখা গেছে যে একটা জটিল পরিস্থিতির মাঝে পড়েছেন। তিনি আসলে কিভাবে তার পরিবারের ভরণ পোষণ করবেন, কিভাবে তিনি আয় করবেন, এই জিনিসটা নিয়ে কিন্তু একটা জটিল অবস্থার সৃষ্টি হয়েছে। সেই প্রেক্ষাপটে বলছি যে অবশ্যই আপনারা যেটা করবেন, যে চেষ্টা করবেন যাতে হলে আপনার স্ত্রী সন্তান যাতে সঠিকভাবে এই প্রবাসে বা বিদেশের মাটিতে বেঁচে থাকতে পারে। সেক্ষেত্রে দুজনেই এমন কিছু কাজের সাথে যুক্ত করবেন, কোনো কারণে যদি আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে যাতে আপনি আপনার সন্তানের অবলম্বন হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। এমন অনেক পরিবার রয়েছে হাজব্যান্ডের মৃত্যুর কারণে বা তার একটি দুর্ঘটনার কারণে তাকে পর্তুগাল ছেড়ে চলে যেতে হয়েছে, কেননা এ দেশটিতে এত সহজে ইনকাম ছাড়া সার্ভাইভাল করা সম্ভব নয়। যদিও কট্টর ডানপন্থী গ্রুপ নানান কথা প্রোপাগান্ডা ছড়াচ্ছে সোশ্যাল সিকিউরিটি বিষয়ে, বাট তারপরও এখানে ইনকাম ছাড়া কোনো অভিবাসীদের কোনো একটা পরিবারের বসবাস করা বলা যায় দুরূহ ব্যাপার হয়ে
দাঁড়িয়েছে বা দাঁড়ায়। এদিকে আমরা যেটা বলছিলাম যে ফ্লোটিলা, আপনারা জানেন যে সমস্ত ফ্লোটিলায় 4জন পর্তুগিজকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মারিয়ানা মোর্তাগো, আপনারা সবাই তার বিষয়ে জানেন। এর সাথে রয়েছে একজন অভিনেত্রী সোফিয়া, মিগেল এবং অ্যাক্টিভিস্ট দিওগো। এই 4জন গ্রেফতার হয়েছেন। শেষ পর্যন্ত খবরে জানা গেছে তাদেরকে খুব শীঘ্রই পর্তুগালে প্রত্যাবর্তন করা হবে। আগামীকাল শনিবার মাতৃমুনিজ পার্কে এই নিয়ে একটি প্রতিবাদ সমাবেশ হয়েছে। আশা করছি সবাই সেখানে অংশগ্রহণ করবেন। এদিকে আইমা যেটা জানিয়েছে যে আইমা এখন অনেকেই কার্ড রিনিউ করার পর তাদের ঠিকানার একটি প্রমাণ চাচ্ছে, যে আপনি যে বাসায় থাকেন সেটি হয়তো আপনার নামে বাসা ভাড়ার কন্ট্রাক্ট হতে হবে, অথবা আপনাকে একটা ডিক্লারেশন দিতে হবে যে আপনি এখানে বসবাস করছেন, তার একটা অ্যাটাস্টেশন। তো এবং এটি তাই নয়, এটি ফিনান্সিও অ্যাড করা থাকতে পারে। অর্থাৎ আপনি যে বাসায় থাকেন সেই বাসাতে যদি ফিনান্সে অ্যাড করা না থাকে সেক্ষেত্রে সেই ডিক্লারেশন হয়তো বা গ্রহণযোগ্য নয়। সুতরাং যেটা করবেন যে আপনি যে বাসায় থাকেন সেই মালিকের কাছ থেকে আপনি একটা ডিক্লারেশন নেবেন যে আপনি এই বাসায় থাকেন, এবং সেই ডিক্লারেশন অবশ্যই মালিকের আইডেন্টিফিকেশন লাগবে এবং এটা অ্যাটাস্টেশন করে দিতে হবে, একজন অ্যাডভোকেটের অ্যাটাস্টেশন করে দিতে হবে। সেই ডিক্লারেশনের সাথে যুক্ত করতে পারেন বাসা ভাড়ার কন্ট্রাক্ট এবং মালিকের আইডেন্টিফিকেশন যুক্ত করে একজন অ্যাডভোকেট অ্যাটাস্টেশন করে এটা আইনমাতে সাবমিট করলে আপনি কার্ড পাবেন। এই অ্যাটাস্টেশন নিয়ে কিন্তু, এই ডিক্লারেশন নিয়ে কিন্তু ইতিমধ্যে ব্যবসা শুরু হয়ে গেছে। এবং যদি ব্যবসা শুরু হয় সেক্ষেত্রে যারা প্রবাসী রয়েছেন তাদের জন্য তো 2 নম্বরই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই বিষয়টি কিন্তু খেয়াল রাখবেন। যদি কোনো কারণে এই বিষয়ে কোনো জটিলতার সৃষ্টি হয় তাহলে কিন্তু আপনার রেসিডেন্ট কার্ড বাতিল হওয়াটা খুব অবশ্যম্ভাবী। সুতরাং আপনারা যারাই ডিক্লারেশন দিবেন 100% সত্যতা নিশ্চিত করে তারপরে সেই ডিক্লারেশন সাবমিট করবেন। এই ভাড়া আছে কিনা, এটি ফিনান্সে আছে কিনা, এমনকি আপনি এই বাসায় থাকছেন কিনা, এই যে টোটাল যে প্রসিডিউরটা, এই প্রসিডিউরটা নিশ্চয়তা না নিয়ে কোনোভাবে করবেন না। আবার এমনটা যাতে না হয় এক বাড়ি থেকে, যেমন এর আগে জুনতার ক্ষেত্রে হয়েছিল, যে একই ডিক্লারেশন দিয়ে যাতে এরকম শত আপনারা একই বাড়ি থেকে শত ডিক্লারেশন দিবেন না, সেক্ষেত্রে কিন্তু একটি জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। মাফিয়া গোষ্ঠী সবসময় উৎপেতে থাকে সুযোগের সদ্ব্যবহার করার জন্য। এবার সবকিছু বন্ধ হয়ে গেছে, এখন আবার এই একটি সুযোগ এসেছে। তারা চাইবে যে আপনার কাছে 1000, 1500, 2000 ইউরো দিয়ে আপনাকে এই ধরনের একটা কাগজ ধরিয়ে দিবে। হ্যাঁ, এখন কথা থাকে যে আপনি কিভাবে পাবেন, চেষ্টা করবেন, সহযোগিতা নেবেন। আমরা যদি একে অন্যকে সহযোগিতা করি তাহলে কিন্তু বিষয়টি অনেকটাই সহজ হয়ে যায়। সে কারণে বলছি, হয়তো একজন প্রতিদিনই বলছি, এই কারণে প্রত্যেকদিনই বলছি যে একে অন্যের পাশে সহযোগিতা এগিয়ে আসুন। দেখা যাবে যে অনেক কিছুই সহজ হয়ে যাবে আমাদেরকে এইখানে একই সমান্তরালে পর্তুগালে বসবাস করার ক্ষেত্রে। অপরদিকে আমাদের অনেকেই এসআইএস নিয়ে জটিলতায় আছেন। অনেকেই বলা যায় অনেক যুদ্ধ করছে ওই বেশি সংগঠনগুলো আপনাদের জন্য। আমরা কত কিছুদিন আগে সবগুলো দাবি নিয়ে আসলে সমাবেশ করেছি। এখনো পর্যন্ত বিষয় রয়েছে। আপনাদের করণীয় হচ্ছে যে পর্তুগালে কাজ করা, ট্যাক্স কন্টিনিউ করা, সামনের দিকে এর বাইরে আর আপনাদের কোনো করণীয় নেই। যাদেরকে রিজেক্ট দিচ্ছে আপনারা আইমাতে আপিল করবেন। আবার যদি ফাইনাল রিজেক্ট দেয় সেক্ষেত্রে আপনারা কোর্টে যেতে পারেন বা আইমাতে আবারও আপিল করতে পারেন। সেটা আপনার নির্ভর, কারণ আইমা বলেই দিচ্ছে যে হয় কোর্টে যেতে পারেন অথবা আপনি আইমাতে আপিল করতে পারেন। আইমাতে আপিল করতে পারেন। অপরদিকে আপনি আপনার কাজ করতে থাকুন। অভিবাসী সংগঠনগুলো তারা চাচ্ছে, তারা সরকারের বিভিন্ন প্রতিনিধির সাথে কথা বলতে যাচ্ছে, আলোচনা করতে যাচ্ছে। তো সে বিষয়টা যাতে সরকার সহজভাবে দেখে। এটা একটা চলমান প্রক্রিয়া, এটা এখনই কোনো রেজাল্ট পাওয়ার কোনো কিছু নেই। তবে তারা প্রাণ চেষ্টা করতেছে। হয়তো সামনের দিকে যে সংসদে যে পার্লামেন্টারি গ্রুপ রয়েছে তাদের সকলের সাথে বসবে, আলোচনা করবে, যাতে এটা সরকার সহজভাবে দেখছে। ইতিমধ্যে কিন্তু অনেকে থাকার পরে, অ্যাসেস থাকার পরেও কার্ড পাচ্ছেন। তো আইনও বিষয়টাকে হয়তো কিছুটা সহজভাবে দেখছে। তবে আইনের প্রত্যেকটা বিষয় কিন্তু একটু জটিল, একটু সমাধান হতে সময় লাগে। তো আপনাদের যেটা করণীয়, আপনি যেখানে কাজ করছেন কাজ কন্টিনিউ রাখুন। কোনোভাবেই এমন কোনো কাজ করবেন না যাতে হলো ফেক, এমন কিছু করবেন না। এমন কোনো ধরনের ফেক কন্ট্রাক্ট বা ফেক ব্যাক ট্যাক্স বা এই ধরনের কোনো কিছুতে জড়াবেন না। তাহলে কিন্তু সেই আপনার ভুলের জন্য আরো 10 জন কিন্তু এটি জটিল পরিস্থিতিতে পড়বে। কোথায় আপনি কাজ করছেন, যে কোম্পানিতে কাজ করছেন, দেখুন সেই কোম্পানি ঠিক আছে কিনা, আপনার যে জব কন্ট্রাক্ট রয়েছে সেটা ঠিক আছে কিনা, সবকিছু চেক আপ করে তারপর হচ্ছে যে আপনি নিশ্চিত হন, আপনার কাজ করে যান। আশা করছি যে হয়তো সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ ফিরে তাকাবেন এবং আপনার সমস্যাটা সমাধান হবে। যাই হোক, এই ছিল, অনেকগুলো আলোচনা করলাম। এই ছিল আজকের মতো পর্তুগালের আয়োজন। আশা করছি আগামী সোমবার দিন আপনার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।